হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের 25শে জানুয়ারি তোমাদের ইউনিট 3 আর 4 এক্সাম নিচ্ছি, ইনঅর্গ্যানিক পার্টটা। তো তার আগে আমি ইউনিট 4টা কমপ্লিট করে দিতে চাইছি। তাই আজকে আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি, তাই ভাবলাম যে এটা পুরোটা কমপ্লিট করে দিই। তোমাদের অ্যাকচুয়ালি টপিক 1-এর খুব একটা প্রবলেম হওয়ার কথা না, আমি টপিক 1-এর 2 মার্কের প্রশ্নগুলো আমি আলোচনা করে নিয়েছি। তো আর বাকি যেটা পড়েছে টপিক 1-এর আমাদের যে 3 মার্কসের কোশ্চেনগুলো, যেখানে নামকরণগুলো আছে, তো নামকরণের কয়েকটা বিষয় বলে দিচ্ছি, তার সেগুলোকে মেনটেন করে নামকরণ করবে। কিছু সাবধানতা অবলম্বন করবে, কোনগুলো তোমরা একটু ভুল করো আমি সেগুলো একটু দেখিয়ে দিয়ে মেন আমার টপিক 2-এর কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো কিছু বোঝার বিষয় আছে। এটা কিন্তু টপিক 1 হবে, এটা একটু ভুল হয়ে গেছে। টপিক 1-এর 3 মার্কের কোশ্চেনগুলো দেখো। প্রথমত নামকরণের যা রুল আছে আমি তো এখন আর বোঝাতে তোমাদের আমার ক্লাসের প্লে লিস্টে আছে, তোমরা দেখে নেবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা নিশ্চয়ই শিখেছো এগুলো। যেটা তোমরা ভুল করো, মানে বিশেষ করে একটু যদি হয়তো স্যাররা তো একটা কোশ্চেন করে কিছু না কিছু একটা নামকরণের নলেজ চেক করার জন্য। ধরো একটু কোথাও জারণ সংখ্যাটা বের করানোর একটু জটিলতার মধ্যে তোমাদের ফেলে দেওয়ার জন্য কিছু দিল, বা লিগেন্ডগুলোর নাম তোমরা জানো কিনা। বিশেষ করে অ্যাম্বিডেন্ট লিগেন্ড তোমরা একটু ভুল করো, মানে কীরকম দেখো, অ্যাম্বিডেন্ট লিগেন্ড হয়তো মনে রাখতে তোমাদের অসুবিধা হয়, বা কার সঙ্গে কোনটা, মানে ওর তো দাতা পরমাণুর উপর ডিপেন্ড করে লিগেন্ডটার নামকরণ হয়। ধরো তোমরা না প্রথমে শুরু করবে যেটা হচ্ছে সায়ানিডো দিয়ে। এইটা হচ্ছে আমার সায়ানিডো, অর্থাৎ তখন লিগেন্ডটা এরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে যখন এরকম থাকবে, এখানে ধরো মেটাল একটা আছে, তো এখানে ধরো 3, 4, 6 যাই থাকুক, হ্যাঁ, তোমরা মানে এই প্রথমে সি আছে, মানে সেটা সি দিয়ে যুক্ত, মেটালের সঙ্গে সি দিয়ে যুক্ত। ধরো যখন কেন্দ্রীয় মেটাল পরমাণুর সঙ্গে এন সি এরকম আছে, তার মানে এন দিয়ে যুক্ত। হ্যাঁ, যখন ধরো এরকম আছে না এস সি এন, হ্যাঁ, তারপর এন সি এস এরকমও আছে, তার মানে কি এটা এস দিয়ে এই লিগেন্ডটা যুক্ত, এটা এন দিয়ে যুক্ত। ওকে, মানে ফার্স্ট যেটা থাকবে সেটাই হচ্ছে দাতা পরমাণু। ও ও সি এন, হ্যাঁ, সি এন ও, হ্যাঁ, এন সি ও, এন সি ও, এইরকম ব্যাপার থাকবে। তাহলে তোমরা এটা নাম মুখস্থ রাখার জন্য, যেটা কি ছায়া, এইটাকে আমরা মনে করব, এই লিগেন্ডটাকে আমরা মনে রাখবো, এটা হচ্ছে সায়ানিডো। ওকে, আর এইটা কি এনসি যখন থাকবে সেটা হচ্ছে আইসোসায়ানিডো। ওকে, আইসো, তখন এই তো চার্জ তো তোমার থাকবে না, তবে চার্জটা তোমার জারণ সংখ্যা বের করার জন্য লাগবে। তো এদের মানে কি, এদের জারণ সংখ্যা সায়ানাইড আইসোসায়ানাইড দুটোর জারণ সংখ্যা -1, আইসোসায়ানিডো, তাহলে আইসো কথাটা যুক্ত হবে, আইসোসায়ানিডো। ওকে, বা এটাকে আমরা বলতে পারি, এটা যেমন আমরা বলতে পারি, এটাকে আরও একটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে সায়ানিডো। ইংরেজি অনেক করো, ইংরেজিতে নামকরণ করো, তার ক্ষেত্রে আমি ইংরেজিটা একটু লিখে দিচ্ছি, সায়ানিডো সি। ওকে, এটা সি, আর এটা কি আইসোসায়ানিডো। এটা তো আইসোসায়ানিডো আমি ল্যাঙ্গুয়েজে করলে আর এটা করতে হবে, আমি যদি সায়ানিডো দিয়ে এটাও লিখতে পারি। আইসোসায়ানিডোটাকে আমি সায়ানিডো দিয়ে কীভাবে লিখবো না, সায়ানিডো এন। ওকে, আমরা আইসোসায়ানিডো বলতে পারি এটাকে, আর সায়ানিডো এনও বলতে পারি। এটা কেন, এবারে আমার যেই, তাহলে সায়ানাইডের বেলায় এটা হচ্ছে সায়ানিডো, আর এটা আইসোসায়ানিডো। ওকে, এগুলো সব 1- আইসোসায়ানিডো। এবারে যদি ও থাকে, ও সিএন, তাহলে এইটা হবে সায়ানেটো। ওকে, সায়ানেটো। ওকে, বা এটাকে আমরা কি বলতে পারি, সায়ানেটো ও, কারণ ও দিয়ে যুক্ত, এর ফার্স্ট ও যেটা সেটাই হচ্ছে দাতা পরমাণু হয়, মানে কেন্দ্রীয় যৌগের মধ্যে যেটা ফার্স্ট থাকবে সেটাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি সায়ানেটো ও লিখতে পারি, কারণ এখানে দাতা পরমাণু ও। একই রকমভাবে আমি লিখতে পারি, এটা যদি NCO থাকে, দেখো আমি তাহলে কী করবো, এইখানে যে দেখো এই যে CN আকারে আছে, তাই সায়ানেটো, ছায়া কথাটা আছে। এবার NC এই যৌগের মধ্যে এন যে দাতা পরমাণু এন, কিন্তু এটা তো NC আকারে আছে, মানে আইসোর ফর্ম না, এখানে আইসো বিষয়টা চলে আসবে। তাহলে এইটা জাস্ট আমি কি বলবো, আইসো
নেটো, ছায়া নেটো। ওকে, বা এটাকে আমি আবার কি বলতে পারি, ছায়া নেটো এন, ছায়া নেটো এন। ওকে, তাহলে আমি যে কোনো একটা ইউজ করতে পারি, এটাই করবে, এটাই বেশি ইউজ করি আমরা। সায়ানেটো, এটা আইসোসায়ানেটো। একই রকমভাবে আমরা ও এর জায়গায় যদি এস আসে, সেটাকে আমরা বলি এস মানে থায়ো। আমরা অ্যালকোহলে থায়োল, ও এইচ হচ্ছে অ্যালকোহল, আর ও অল, আমরা যে আইপিএসসি নামকরণ যখন করতাম, এটা হচ্ছে অল, এটাকে আমরা থায়োল বলতাম না, থাইঅল। থায়ো কথাটা এসের জন্য আসে, থায়োফিন, দেখবে এইসব শব্দ থায়ো কথাটা যেখানেই আছে সেখানে নিশ্চয়ই সালভার পরমাণু আছে। তাহলে এখানে যখন ও এস সিএন থাকবে, তাহলে আমি তখন কি বলবো, একে থায়ো কথাটা শুধু জুড়ে যাবে। এটা ওই এরই মতো, শুধু এখানে আমি এর আগে শুধু থায়ো কথাটা দিয়ে দেবো, থায়ো ছায়া নেটো। ওকে, থায়ো ছায়া নেটো। বা এটা আমি বলবো, এটাকে আমি থায়ো কথাটা, অ্যাকচুয়ালি থায়ো কথাটা আমি আবার এটাও থায়ো ছায়া নেটো। আমি যদি দাতা পরমাণু দেখিয়ে বলতে চাই, তাহলে আমি কি বলবো, থায়োসায়ানেটো এস। কারণ এখানে দেখো সায়ানেটো কথাটা কিন্তু থাকছে, আইসো কথাটা আসছে না, কারণ সিএন আছে। এবারে এটাই আবার হয়ে যাবে এনসিএস যদি থাকে, তখন কিন্তু দাতা পরমাণু এন, তাই এবার এনসি আকারে আছে, তাহলে আবার এস আছে, তাহলে থায়ো কথাটা বলতেই হবে থায়ো। এবারে এনসি আছে মানে কি আইসো কথাটা চলে আসবে, থায়ো এসের জন্য থায়ো এসে গেল, তারপরে কি আইসো সায়ানেটো, ছায়া থায়ো আইসো, আইসো আইসো থায়ো, আইসো থায়ো ছায়া নেটো। ওকে, বা এটাকে আমরা কি এই ফর্মটাকে আমরা রাখতে পারি, আমরা এটাকেও আমরা থায়ো আইসো কথাটা যদি না বলতে চাই, তাহলে আমি দাতা পরমাণুটাকে আমাকে দেখাতে হয়, তাহলে আমি সেক্ষেত্রে বলবো থায়ো ছায়ো নেটো এন। ওকে, থায়ো সায়ানেটো এন, থায়ো সায়ানেটো এন। তাহলে এই বিষয়, এইগুলো একটু জাস্ট খেয়াল করবে, এই চারটা তারপর তো আমরা নাইট্রোর বেলায় এটা নাইট্রো আর সেটা নাইট্রাইট, নাইট্রিটো, এটা হচ্ছে নাইট্রো, আর ও এনও কী করে নাইট্রিটো। ওকে, তো এগুলো একটু করে নেবে, একটু অ্যাম্বিডেন লিগেন্ড আছে, একটু করে নিয়ে তোমরা, আমি আর তোমাদের বোঝাতে বসছি না। দেখো এখানে তবু আমি প্রথম কিছু কিছু এক্সপ্লেন করে টোরে লিখেছি, যার অংশ, হ্যাঁ তোমাদের বলে দিই, আমি হয়তো তোমরা নোটটা পেয়েছো, পিডিএফটা তোমাদের দিয়েছি, আমার পেড ব্যাচের কথা বলছি, তো তারা কিন্তু আমি যে এই যে ভেঙে ভেঙে তো দেখিয়েছি, এটা কিন্তু দরকার নেই, তুমি ডাইরেক্টলি এটা লিখবে, এটা তুমি বোঝার জন্য। তবে চেষ্টা করবে এই যে অক্সিজেন নাম্বারটা এর পাশেই করার, স্যারও দেখে অক্সিজেন নাম্বারটা ঠিকঠাক বের করেছে কিনা। এই যে অক্সিজেন নাম্বার তো পার্ট একটা, মানে তোমার ওটা না লিখলে তোমার 1 নাম্বার থাকলে হাফ নাম্বার কাটে যাবে, ওটা যদি ভুল লেখো। তো এখানে সেই জন্য অক্সিজেন নাম্বারটা এই কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় মেটাল পরমাণু বা আয়নের, এখানে এই রাফে তোমার পাশে যেন রাফটা থাকে। ওকে, তাহলে নামকরণের ক্ষেত্রে দেখো কিছু কিছু ফার্স্ট লেটারটা বড় লিখবে, প্রথমে ক্যাটায়নের নাম, তারপরে অ্যানায়নের নামের মাঝে এই যে একটা লেটারের গ্যাপ দেবে ফার্স্ট, আর কিছু গ্যাপ দেবে না, আর বাকি দেখো একটা নাম মানে এই যে এটা একটা জটিল অংশ, এই এতটা, তাহলে সেটা কিন্তু একটা ওয়ার্ডে থাকবে। ওকে, তারপরে অ্যানায়ন, একটু গ্যাপ দিয়ে ক্যাটায়ন, প্রথমে ক্যাটায়নের নাম হয়ে গেল, একটু গ্যাপ দিয়ে অ্যানায়নের নাম, কিন্তু সেটা দুটো ওয়ার্ড, তাহলে একটা নামকরণকে দুটো ওয়ার্ড থাকবে, তাই এদের মধ্যেখানে তোমরা অনেক গ্যাপ ট্যাপ দিয়ে ফেলো, সেটা কিন্তু কিছুটা ডিসক্রেডিট, হয়তো তোমাকে ভুল দেবে না, তো সেটা একটু ডিসক্রেডিট হবে আর কি। তো এগুলো করে দেখো, বেশিরভাগ নামকরণ তোমরা দেখে নিও, এগুলো নিশ্চয়ই আর বোঝানোর এক এক করে বোঝানোর ব্যাপার নেই, সবই নামকরণ। দেখো এখানে জারণ সংখ্যা বের করানোর ব্যাপার আছে, জারণ সংখ্যা তো আমি প্রথম পার্টে একটা দেখালাম, প্রথম পার্টে একটা দেখিয়েছি কীভাবে আমি সুন্দর করে, না বোঝার কিছু নয়, নোটটা দেখলেই তোমরা এগুলো বুঝতে পারবে, অনেক আমি ডিটেলসে বুঝিয়েছি, তোমরা যদি শর্টকাটে মারতে পারো মেরে দেবে, কোনো কিছু নয়, জারণ সংখ্যা জাস্ট এক্স ধরে করে দেবে। দেখো আবার আইপিএসসি নাম আছে, এগুলো করে নিও। হ্যাঁ, নাম থেকে সংকেত যেমন করা হয় করবে, নাম থেকে সংকেত তুমি প্রথমে কেন্দ্রীয় পরমাণুটা দেখো আগে, তাহলে এটা যদি তুমি নাম থেকেই বুঝে যাচ্ছ যে এটাই জটিল অংশ, ক্যাটায়নটা জটিল অংশ,
আর অ্যানায়নটা সিম্পল একটা অ্যানায়ন আছে, ব্রোমাইড মানে ব্রোমিন। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে ক্রোমিয়াম। তাহলে প্রথমে কেন্দ্রীয় পরমাণুটা লিখে নাও ক্রোমিয়াম, তারপরে এবারে তুমি ডাইঅ্যামিন আছে। এবারে তুমি এটা এগুলো যে একবারে তোমাকে প্রথমে অ্যামিনই লিখতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, মানে ইথিলিন, এই যে ইথিলিন ডাইঅ্যামিনটা প্রথমে আছে, দেখো ডাইঅ্যামিন, আচ্ছা ডাইঅ্যামিন বিস, ইথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা এটা তো আমি ভুল লিখে ফেলছি, এটা একটু ভুল লেখা হয়ে গেছে। হ্যাঁ, এটা ডাইঅ্যামিন হবে, এটা অ্যামিনটা মানে এটা হবে তোমার ক্রোমিয়াম। তাহলে ডাইঅ্যামিন তুমি লিখে নিতে পারো NH3 দুটো, তারপর ইথিলিন ডাইঅ্যামিন বিস। বিস তো আমরা পশম লিগ্যান্ডের ক্ষেত্রে, পশম জৈব লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা বিস বা যে সমস্ত লিগ্যান্ডের মধ্যে অলরেডি ডাই টাই এগুলো আছে, ইথিলিন ডাইঅ্যামিন, এটা ডায়ামিন নয় ডাইঅ্যামিন, একটু ঠিক করে নিও, এটা নামে আছে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। তাহলে যেটাকে আমরা শর্টে EL লিখি, তাহলে এইটা হচ্ছে 2 এই করে। ওকে, ডাইঅ্যামিন হয়ে গেল, বাস। এবারে আছে আমাদের ব্রোমাইড। ওকে, হ্যাঁ এইখানে একটু এই দেখো নাম থেকে আসে না, আর এখানে কটা ব্রোমিন হবে সেটা নিয়ে একটা ব্যাপার আছে। হ্যাঁ, কটা ব্রোমিন হবে সেটা ডিপেন্ড করছে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা দেখো 3, তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 3 মানে এইখানে কিন্তু তোমার নিশ্চয়ই 3, দেখো এ তো পশম লিগ্যান্ড, এও পশম লিগ্যান্ড, তাহলে নিশ্চয়ই এটা 3+ আছে, তবেই তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা 3 হবে। তার মানে এইখানে নিশ্চয়ই ব্রোমিন হবে 3টে। দেখো তোমাদের আমি কিন্তু PDF অনেক দিন আগে দিয়েছি, তোমরা কীভাবে পড়াশোনা করছো জানি না, তোমরা আমাকে কিন্তু কি মেসেজও করো। এটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, এটা 3টে ব্রোমিন হবে, বাইরে 3টে ব্রোমিন হবে, অর্থাৎ যেটা বললাম ক্রোমিয়াম। এখানে ইথিলিনটা আগে লিখতে, ইথিলিন ডাইঅ্যামিনটা আগে লিখতে পারো, অ্যামিনটা পরে লিখতে পারো, এগুলো কোনো ব্যাপার নেই, কোনো রুল নেই। তুমি যে লিগেন্ড লিখতে পারো, নামকরণের সময় শুধু আগে আলফাবেটিক্যালি নামকরণটা করতে হয়। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন দুটো আছে, আর বললাম এর যেহেতু জারণ সংখ্যা 3 আছে, নিশ্চয়ই এখানে 3+ আছে, তাহলে আমার এখানে ব্রোমিনটা 3টে লাগবে। এই হচ্ছে এটা ঠিক হবে, বুঝতে পারলাম? তো এখানে দেখো এটা ঠিক আছে কিন্তু দেখে নিই। দেখো এই যে টেট্রা অ্যামিন অ্যাকোয়া, মানে তাহলে অ্যামিন 3টে আছে, NH3 3টে আছে, অ্যাকোয়া একটা আছে, নাইট্রিটো, দেখো এই যে নাইট্রিটো N মানে তাহলে ওই আমরা যেটাকে NO2, ওকে NO2, এখানে নাইট্রিটো O লিখলে তখন ONO, ওকে নাইট্রিটো N, আমরা এটাকে লিখবো নাইট্রিটো O, ঠিক আছে। এই NO2 লিগ্যান্ডটাকে আমরা দুভাবে লিখতে পারি, এক হচ্ছে নাইট্রো লিখতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি কি নাইট্রিটো N, যেহেতু Nটা এখানে এরকম আছে মানে N দিয়ে যুক্ত, তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি তাহলে নাইট্রিটো বা নাইট্রো, হয় কি নাইট্রো, বাস। এবারে যেমন ONO যদি থাকে তাহলে এখানে দাতা পরমাণু O, তাহলে এটাকে আমরা লিখবো কি এইটা দিয়ে আমি লিখবো। অ্যাকচুয়ালি এটাকেও আমি শুধু নাইট্রিটো লিখে দিলেই, অ্যাকচুয়ালি নাইট্রিটো লিখলে ওই ওই বোঝায়, এটাকে আমি নাইট্রো লিখবো, দেখবে কিছু বইয়ে লেখা আছে এটাকে নাইট্রো, এটাকে নাইট্রিটো। যখন N দিয়ে যুক্ত সেটাকে আমি নাইট্রো লিখবো, আর ON থাকলে তাহলে সেটাকে নাইট্রিটো লিখবো। এবারে আমি যদি দাতা পরমাণু উল্লেখ করতে চাও তাহলে এখানে নাইট্রিটো N আর এটা নাইট্রিটো O, ওকে। তো এভাবে এটা করবে। তাহলে যাই হোক, এটা নাইট্রিটো নয়, নাইট্রিটো হবে, নাইট্রিটো N, তার মানে নাইট্রো আকারে আছে, ওকে। তাহলে এখানেও দেখো তুমি একটু লক্ষ্য করো, তাহলে এখানেও তোমাকে একটু হিসাবটা, এখানে ক্লোরিনটা কটা হবে এটা নিয়ে একটু এখানে কায়দা আছে আর কি। তাহলে তুমি এখানে প্রথমে কোবাল্ট করে নেবো, তারপরে অ্যামোনিয়াটাকে 4টা করে নিচ্ছি, টেট্রা আছে, অ্যাকোয়া জল আছে একটা, আর নাইট্রিটো একটাই আছে, নাইট্রিটো N, তাহলে NO2 করে নিলাম, এই পর্যন্ত হয়ে গেল। এবারে দেখো তোমাকে জারণ সংখ্যাটা একটু মেলাতে হবে। দেখো এখানে কোবাল্টের জারণ সংখ্যা +3 আছে, মানে এখানে নিশ্চয়ই +3 নয়, ওখানে +3 কেন, এখানে সব নিউট্রাল ছিল বলে, মানে অ্যাকচুয়ালি তোমাকে তাহলে করতে হবে কি,
তাহলে এইখানে তোমাকে মেলাতে হবে, মানে এখানে এমন তোমাকে এমন কটা ক্লোরাইড লাগবে, এমন দিতে হবে যেন ওভারঅল এর জারণ সংখ্যা 3 হয়ে যায়। তাহলে আমি এখানে ক্লোরিনটা ধরো আমি এখন এক্স ধরে নিচ্ছি, ওকে এক্স ধরে নিচ্ছি। এবারে চলো এগোই। এবারে আমাদের এক্স ধরলে তার মানে এর জারণ সংখ্যা অলরেডি কি 3 ধরে নিয়েছি, তাহলে কোবাল্টের জারণ সংখ্যা তুমি 3 ধরে নাও, প্লাস অ্যামোনিয়ার জারণ সংখ্যা তো 0, তাহলে এটা 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। আর এটা NO2 মাইনাস, এ কিন্তু মাইনাস, অর্থাৎ একটা মাইনাস, তাহলে এখানে মাইনাস হলো, ওকে। আর এইটা তাহলে কত হলো, হ্যাঁ মাইনাস, আর কি এটা কত, এইটা এই যে এক্সটা ধরো ক্লোরিনের কত হয়, ক্লোরিনের তো মাইনাস হয়, তাহলে এখানে নিশ্চয়ই আমি এক্স ইন্টু -1, মানে ক্লোরিনের একটা এখানে বাইরেও ক্লোরিনটার তো আমি ওভারঅল 0 ধরেছি, মানে এটার পুরোটা আমি 0 দেখাতে চাইছি। এই পুরোটার এইটা তো এই যে পুরো জটিল যৌগটার এর ওভারঅল চার্জ কি 0 তো, তাহলে আমি সেটাকে যোগ করে করে মানে এক্সের এখানে ভ্যালুটা আমি তো জানি না, এক্সের ভ্যালুটা বের করতে চাইছি। তাহলে আমি কোবাল্টের এখানে জারণ সংখ্যা 3 দেওয়া আছে, তার মানে আমি 3 ধরে নিয়েছি, অ্যামোনিয়ার 0, জলের 0, নাইট্রেট -1, আর এক্সের দেখো এক্সের কত, এক্সটা ভ্যালুটা জানি না, তাহলে এখানে ক্লোরিনের তো -1 জানি, তাহলে সমান কি হয়ে গেল 0 ওভারঅল। এবারে আমি দেখো এক্সের মান পেয়ে যাব, তাহলে এখানে আমার 3 -1 হচ্ছে, আর এক্স মাইনাস এক্স হচ্ছে, তাই তো মাইনাস এক্স হচ্ছে সমান 0, তাহলে এখানে দেখো এটা 2 হচ্ছে, তাহলে আমি এক্স সমান পেয়ে যাচ্ছি +2, ওকে এক্স সমান কত পেয়ে যাচ্ছে +2, তাহলে এখানে নিশ্চয়ই এইটা হচ্ছে +2 আছে, ওকে। তাহলে কি এইটা নিশ্চয়ই এক্সটা হচ্ছে এখানে 2 হবে, দেখো এই জন্য এক্সটা দেখো 2 হয়েছে, ওকে। একটু এরকম ব্যাক করে তোমাকে হিসাব করে করতে হবে। তো এবারে দেখো বাকিগুলো তোমরা দেখে নাও, বাকিগুলো একটু দেখে নিও, বাকিগুলো আর অসুবিধা হওয়ার কথা নয়। তবে তোমাদের এবছর আইপিএসসি নামকরণ কিন্তু আসবে, ওকে। দেখো আইপিএসসি নাম, জারণ সংখ্যা বের করা, জারণ সংখ্যা আলাদা করে বের করা এরকম আসবে না, একবারে নামকরণই আসবে, তাতে তো তোমাকে জারণ সংখ্যা বের করতেই হবে, সেভাবে তোমরা একটু দেখে নিও। তো চালু কথা ইয়ার নাম্বার আমরা অলরেডি টপিক 1-এ সূত্র দেখিয়ে করেছি, আমি এখানে আর ডিসকাস করছি না। যদি কোথাও ক্যালকুলেশনে তোমার ভুল তুমি পারছো না, তখন ক্যালকুলেশনটা যদি গন্ডগোল হয় তখন আমার পার্সোনালি আমাকে করবে মেসেজ হোয়াটসঅ্যাপে। তো দেখো তাহলে ইয়ার নাম্বার 13তে ইয়ার নাম্বার আছে, জাস্ট করুন। হ্যাঁ ইয়ার নাম্বারের বেলায় এখানে একটা বিষয় আছে, এই HNB, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা একটু বলে নিই। দেখো কোনো ক্ষেত্রে তোমাদের এই যে কেন্দ্রীয় পরমাণু দুটো আছে, এক্ষেত্রে ইয়ার নাম্বারে তাহলে এখানে কোবাল্ট দুটো যখন এরা কিন্তু একটা মেটালিক এরকম একটা বন্ড আছে এদের, তার মানে ইয়ার নাম্বারে এরা নিজেরা যখন ইয়ার নাম্বারে একটা 1 যোগ হয়ে যাবে, ওকে। দেখো আমি সেটা বলা আছে, মানে দেখো এই যে কোবাল্টের জন্য মানে ইয়ার নাম্বারের সূত্র অনুযায়ী কি যেটা হয় যে কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা মাইনাস অক্সিজেন নাম্বার, আমরা ইয়ান মানে কি মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, তাহলে যতগুলো ইলেকট্রন তার মধ্যে আসছে সেটাই হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তা সেটা নির্ণয় করার জন্য তার কেন্দ্রীয় পরমাণুর পারমাণবিক সংখ্যা জানতে হবে, আর অক্সিজেন নাম্বারটা বিয়োগ করতে হবে, কারণ অতগুলো ইলেকট্রন মাইনাস হয়ে যাচ্ছে, তাই মাইনাস অক্সিজেন নাম্বার। আর প্রত্যেকটা লিগ্যান্ডের দাতা পরমাণু দুটো করে ইলেকট্রন দিচ্ছে, তাই লিগ্যান্ড দ্বারা দাতা পরমাণু, এটা অ্যাকচুয়ালি একটু ওর মতো করে দেবে, এটা একটু সূত্রটা কোঅর্ডিনেশন নাম্বার × 2, লিগ্যান্ড দ্বারা দাতা পরমাণু মানে সেই একই কথা আছে, কিন্তু তুমি যেন বুঝতে পারো লিগ্যান্ড দ্বারা দাতা পরমাণু মানে সেটা বের করবো দাতা পরমাণু দানকৃত লিগ্যান্ড দ্বারা দানকৃত মোড ইলেকট্রন, সেটা আমরা কী করে বের করি, মোড ইলেকট্রনটা ওই জটিল যৌগের কোঅর্ডিনেশন নাম্বার জানতে হবে, × 2 করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এবারে কি এখানে শুধু দুটো থাকলে তাহলে এই সূত্রের সঙ্গে আরেকটা 1 যুক্ত হয়ে যাবে, এই হচ্ছে বিষয়, একটা এক্সট্রা যোগ হয়ে যাবে। দেখো এখানে যেমন Mn2, ম্যাঙ্গানিজের বেলায় দেখো Mn2 আছে, এর ক্ষেত্রে একটা যোগ হয়ে যাচ্ছে, এটা একটু এখানে কারণটা আমি বলে দিয়েছি, এটা পরীক্ষার জন্য এগুলো সব লিখবে না, আমি তোমাদের বোঝার জন্য বলে দিয়েছি। তাহলে বাকি এগুলো হয়ে গেল। এবারে আমরা এই মেন যেটা টপিক 2 এর কোশ্চেন অ্যান্সারগুলো বুঝবো।